হাওরে বন্যা এবং বন্যার ক্ষয়ক্ষতির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আপনাকে স্বাগত আজকে আমাদের স্টার স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। প্রথমে যে প্রশ্নটা করতে চাই, এই যে প্রত্যেকটা বছরই একটা হাওর এলাকাতে বন্যার একটা পরিবেশ তৈরি হয়ে যায় এবং বন্যার কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়, তো এই বছর যে বন্যাটা হলো, এই বন্যার কারণে আসলে ফসলের কতটা ক্ষতি হয়েছে এবং এটা থেকে আসলে কৃষকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো, এই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। বোরোটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ফসল। আমাদের প্রায় টোটাল খাদ্যশস্যের প্রায় 65% বোরো থেকে আসে। এটা জানুয়ারি মাসের দিকে শুরু হয়ে যায়, এপ্রিল এবং মে মাসে, লেট এপ্রিল এবং আর্লি মে মাসে এটা হারভেস্ট হয়। এবং প্রতি বছরেই যখন এই হারভেস্টের সময় আসে, প্রায় প্রতি বছর কম আর বেশি, কখনো সিভিয়ার কখনো কম, 2-1 বছর মিসও যায়। এটা আপনার সারা দেশেই বোরো কম বেশি হলো। মেজর বোরোটা হয় আমাদের হাওর অঞ্চলে, সেটা হলো নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জে। তার ওই পারেই হলো আপনার মেঘালয়। মেঘালয়ে অনেক উঁচু জায়গা, প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতগুলো হঠাৎ করে হয় এবং হঠাৎ করে বৃষ্টি হওয়ার পরে পুরা বৃষ্টির পানিটা গড়ায় এই ভাটিতে চলে আসে। ফলে এসে আর্লি ফ্লাড এই 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 এলাকার বোরোগুলোকে একদমই ডুবাই দেয়, হারভেস্ট করা কঠিন হয়ে যায়। এবছর আনুমানিক প্রায় 10,000 হেক্টর জমি অলরেডি ডুবে গেছে, যা ধরে নেওয়া হয় প্রায় 3 লাখ টন খাদ্য বোরো ধানের এটা ক্ষতি অলরেডি হয়ে গেছে বা হয়ে যাবে এরকম। এবার বোরোর জন্য আরেকটু দুঃখজনক হলো আমাদেরকে আপনার বৈশ্বিক সংকটের কারণে, যুদ্ধের কারণে, ওই সময় জ্বালানি সংকট হওয়ার কারণে 10-15% ফসলের তখনই ক্ষতি হয়ে গেছে। পানি সেচ ব্যবস্থা করতে পারে নাই। একসময় সেচ ব্যবস্থার সমস্যার কারণে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আর অতিরিক্ত পানির কারণে ব্যাপকভাবে ক্ষতি হয়ে যাচ্ছে এটা। এবং এই বিষয়টা আসলে কাঠামোগত সমস্যা, এটা হঠাৎ করে নয়। কাঠামোগত সমস্যা ইন এ সেন্স যে আপনি ওখানে আমরা জানি প্রতি বছরই বন্যা হয় বা প্রায়ই হয়, প্রতি বছর না হলে প্রায়ই হয়। সেখানে আমরা প্ল্যান করে স্ট্রাকচারাল কিছু করে আমরা করতে পারি। আপনি মনে করেন আমাদের যে বাঁধগুলা, যে বাঁধ দিয়ে আমাদের পানিগুলা ঢোকে, বাঁধগুলো যদি স্থায়ী একটা বাঁধের ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে আমাদের এই ফ্লাডটা আমাদেরকে এসে ডুবাই দিতে পারে না। কিন্তু আমরা সেই বাঁধটা করি সেটা প্রায় প্রতি বছরই ভেঙে যায়। কংক্রিট দিয়ে কঠিন করে, যেটা আমাদের ন্যাচারাল ফেনোমেনা, প্রতি বছরই হবে। আমরা তো চাইলেও এটাকে আমরা স্থায়ীভাবে একটা ব্যবস্থা করতে পারি, কিন্তু সেটা আমরা করি না। প্রতি বছর হলে যখন তখন আমরা হাউকাউ করি এবং আমরা সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং এগুলো প্রোগ্রাম করি। কৃষক ক্ষতি, এগুলো অনেক রাজনীতি করি। তবে সেই ক্ষেত্রে আমি মনে করি একটা স্থায়ীভাবে ওখানে বাদ যদি আমরা দিতে পারি, তাহলে এটা একটা অন্যতম সমস্যার সমাধান হবে। কিন্তু সেটা আমরা দেই না, যে কারণে এর সাথে যারা সংশ্লিষ্ট, স্থায়ী বাদ দিলে তাদের দুর্নীতি করার সুযোগ কমে যায় এবং তারা চায় প্রতি বছরই বাদ ভাঙুক, প্রতি বছরই রিপেয়ার করি, আর প্রতি বছরই তারা এর থেকে বেনিফিটেড হয়, কিন্তু কৃষক শেষ হয়ে যায়। প্রতি বছরই আমরা এই চিরাচরিত রূপ আমরা দেখতে পারি, বাঁধ আসছে, বন্যা হবে সেটা জানা সত্ত্বেও সেখানে একটা স্থায়ী বাজেট, আপনি বলছিলেন স্থায়ী বাঁধের সমাধান কিন্তু হয়ে যেতে পারতো, কিন্তু সেটা প্রত্যেক বছরই বাঁধ ভেঙে যাচ্ছে এবং বালির বস্তা সেখানে ফেলা হচ্ছে এবং সেটাও আবার ভেঙে যাচ্ছে। তো এই বিষয়ে আরেকটু আমি কথা বলবো, তবে তার আগে একটু জানতে চাই, যেহেতু এই বছর বন্যাটা হয়েই গিয়েছে এবং আপনি বলছিলেন যে বোরোর মৌসুমের উৎপাদনটা আমাদের দেশের বাৎসরিক যে চালের চাহিদা তার সিংহভাগ পূরণ করে থাকে বোরো মৌসুম। তো এই যে এই মৌসুমে ধানের ক্ষতিটা হলো, একই হচ্ছে জ্বালানি সংকটের সময় সেচের সমস্যার কারণে এবং এখন হচ্ছে বন্যার পানিতে। তো এই যে ধানের সমস্যাটা হলো বা ধানের ক্ষতিটা হলো, এর প্রভাব চালের বাজারে কেমন পড়তে পারে? অবশ্যই পড়বে। আপনি মনে করেন, আমি বলেছি 60-65% আমাদেরকে এই খাদ্যশস্য বোরো সাপ্লাই দেয়। অলরেডি আমাদেরকে 15-20% বা 10-15% ফসল কম হবে আমাদের আমাদেরকে জ্বালানি সংকটের কারণে। এখন যেভাবে হচ্ছে তার রাফলি 3 লক্ষ টন খাদ্যশস্য ঘাটতি হওয়ার আমাদের সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুনে থাকি যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আসলে তা নয়। খাদ্য স্বয়ংসম্পূর্ণ এটা একটা রাজনৈতিক স্লোগান, এটা আমরা স্বয়ংসম্পূর্ণ নয়। প্রতি বছরই আমদানি আমাদের করতে হয়। সুতরাং নর্মালি আমরা যা আমদানি করব তার থেকে 3 লক্ষ টন খাদ্যশস্য আমাদেরকে বেশি আমদানি করতে হবে। ফলে আপনি দেখবেন যে একটা সময় চালের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি হচ্ছে ব্যাপকভাবে, কৃষকরা বিপদগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মাধ্যমে। এই চালের দাম বাড়া নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই। গত বড় মৌসুম, যেটা গত অর্থ বছরে গিয়েছে বড় মৌসুম, সেই মৌসুমে রেকর্ড পরিমাণে ধান উৎপাদন হয়েছিল, কিন্তু তারপরেও আমরা বাজারে তার প্রভাব খুব একটা দেখিনি। তখন আমার যতটুকু মনে পড়ছে যে মিনিকেট চাল তখন 82-84 টাকা কেজি ছিল এবং নাজির শাল সেটা 86 টাকা কেজি বা 87 টাকা কেজি হয়েছিল। ঠিক ওই সময় কিন্তু আন্তর্জাতিক বাজারে রেকর্ড পরিমাণ দাম কম ছিল। তো এইবার যেহেতু একটা বন্যার সংকটটা চলে এসছে, জ্বালানির একটা সংকট চলে এসছে,
এইটা কি আরো কোনো বড় অজুহাত এই ব্যবসায়ীদেরকে দেবে কিনা চালের দামটা আরো বাড়ানোর জন্য? আপনি যথার্থই বলেছেন। আমি জ্বালানি নিয়ে একটা কথা এটা রেফারেন্স ধরে টানি। জ্বালানি আমাদের যতটা না সংকট প্রকৃত অর্থ হয়েছে তার চেয়ে বেশি কৃত্রিম সংকট হয়ে গেছে। দেখেন জ্বালানির দাম যখনই বাড়ায় দিল তখন আর সংকট নাই, গাড়ির আর লাইন নেই। তার মানে এই কৃত্রিম সংকটটা তৈরি করার জন্যই কিছু সিন্ডিকেট এই কাজগুলো করেছে। একইভাবে নর্মালি যখন বড় সিজনে চাল গতবার আসছে, আপনি যথার্থ বলেছেন, তারপরে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে গুদামুজত করে তারা সংকট সৃষ্টি করে সমস্যা সৃষ্টি করছে। এবার যদি যে তারা জেনেই গেছে আমাদের খাদ্য সংকট আরও বেশি হবে, অন্তত 3 লাখ টন, সঙ্গত কারণে এই জিনিসটাকে তারা এই মজুদদারিরা সংকট সৃষ্টি করে এর দামটা আরও বাড়াই দেবে। আরেকটা বিষয় আমরা একটু আগে প্রতিবেদনে দেখছিলাম, যেখানে হাওড়ের কৃষকরা তাদের যে পাকা ধান ছিল সেটাও ভিজে গিয়েছে, ভেজার কারণে সেই ধান এখন বিক্রি করতে পারছে না সরকারের কাছে। তো এই যে সরকারের একটা নিয়ম নীতি যে শুকনা ধান ছাড়া তারা কিনতে পারবে না, কিন্তু যে কৃষকের পাকা ধানটা ভিজে গিয়েছে সেই কৃষক তো ক্ষতিগ্রস্ত হলো। এই বিষয়ে কোনো নীতি নির্ধারণ প্রয়োজন আছে কিনা? আমি অবশ্যই মনে করি, কারণ কৃষক ক্ষতিগ্রস্ত হওয়া মানে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়া নয়, আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হওয়া। সুতরাং কৃষকের এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচায় সরকার যদি আনে তাহলে সরকারের দেশে খাদ্য ঘাটতি কমে যাবে। সুতরাং সরকার এই সময় ওই জিনিসগুলো হারভেস্ট করা, এটা আরেকটা চ্যালেঞ্জ। বড় এলাকা একই সাথে এই ফসলগুলো ওখানে একসাথে আসে এবং লেবারের মারাত্মক ক্রাইসিস সৃষ্টি হয়। প্রচুর পরিমাণে কম্বাইন হারভেস্টার না থাকার কারণে অল্প সময়ের মধ্যে তারা হারভেস্ট করা কঠিন হয়ে যায়। আর ধানগুলো যখন ভিজে গেছে তাৎক্ষণিকভাবে আপনি যদি এটা পিক আপ বা টেক আপ না করেন তাহলে যে সমস্যাটা হবে এটা বীজ গজায় যাবে। বীজ গজায় গেলে এটা খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় এবং যথেষ্ট নিউট্রিশন ওই রাইসের ভিতরে থাকে না। কাজে আমি তো মনে করি সরকারের পলিসি থাকা উচিত এই জিনিসগুলোকে প্রয়োজনে তারা ড্রায়ার দিয়ে বা বিভিন্ন জায়গায় শুকায় তারা সরকার টেকে নেয়। কৃষকদেরকে ধরে নেন এটা একটা সাবসিডি। আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, গার্মেন্টসের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা বেইল আউট করার জন্য বিভিন্ন আমরা স্টেপ নিই। ওয়াই নট ফর আমাদের পুয়ার ফার্মার, এবং আমরা উই আর নট হেল্পিং অনলি দ্য পুয়ার ফার্মার, আমরা হেল্পিং করতেছি সরকারকে। আমি তো মনে করি সরকারের স্ট্রং একটা পলিসি থাকা দরকার এই ক্ষেত্রে। এইদিকে আজকে আবার দেখলাম যে টিসিবি নতুন ডিলার নিয়োগ দেবে সারা দেশব্যাপী, এবং টিসিবির মাধ্যমে একটা কার্যক্রম তারা পরিচালনা করে যেখানে কয়েকটা প্রয়োজনীয় নিত্যপণ্য কম মূল্যে বা কম দামে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষদের জন্য তারা বিক্রি করে থাকে। তো এটার আওতা কি সামনে আরো বাড়ানোর প্রয়োজন হতে পারে কিনা, বা যদি প্রয়োজন হয় সেটা এখন থেকেই পরিকল্পনা করে রাখা দরকার আছে? আমি তাই মনে করি, বিশেষ করে খাদ্যের ক্ষেত্রে এই বড়োর এই ক্ষতির কারণে খাদ্যের যে সমস্যা হবে এটা অলমোস্ট ধরেই নিতে পারেন। সুতরাং টিসিবি তাদের এরিয়া আরও বাড়ানো দরকার। এরিয়া শুধু প্রোডাক্টের এরিয়া নয়, এর ক্ষেত্র সারা দেশে এই টিসিবির ক্ষেত্রটাও বাড়ানো দরকার। যেন ইদানিং টিসিবিতে শুধু গরিব মানুষই যায় না, এনে মধ্যবিত্ত মানুষও যায়। সুতরাং একদিকে প্রোডাক্টের এরিয়া যেমন বাড়ানো দরকার, তাছাড়া বিভিন্ন জায়গায় স্পটগুলো আরও ব্যাপকভাবে বাড়ানো দরকার, না হলে মধ্যবিত্ত নিম্নবিত্তরা বিপদে পড়ে যাবে। বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহারে কৃষকদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে কৃষক কার্ডও করা হয়েছে, যেটার মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করা হবে। তো সেই সুবাদে এই সরকারকে কৃষক বান্ধব সরকারও বলা হচ্ছে। তো এমন পরিস্থিতিতে কৃষকদেরকে একটা দীর্ঘমেয়াদী স্বস্তি দেওয়ার জন্য কি ধরনের প্রকল্প বা কি ধরনের পরিকল্পনা সরকারের এখনই নেওয়া উচিত? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি তো মনে করি কৃষি আমাদের জীবন, আমাদের প্রাণ। এটাকে আমাদের এত ছোট একটা দেশে এত মানুষ, প্রায় 18-19 কোটি মানুষ, এটা বিশ্বের কম দেশে আছে, খাওয়ায় পড়ায় তাদেরকে বাঁচাইতে হবে। এবং কৃষি সেক্টরে এতটাই ডেভেলপ করছে যে এটা নীরব বিপ্লব ঘটেছে কৃষিক্ষেত্রে, যার জন্য আমাদের দেশের কঠিন সমস্যা আসলে হচ্ছে না। তবে রাজনীতিবিদরাই কৃষিদেরকে নিয়ে রাজনীতি করে, তারা কাজ যতটা না করে তার চেয়ে বেশি রাজনীতি করে। আমরা কৃষি বান্ধব, আগের সরকারও স্বৈরশাসকও তাদেরকে কৃষি বান্ধব মনে করত, এই সরকারও তাদেরকে নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে বিভিন্ন সময় কৃষির কথা বলেছে, কিন্তু যতটা বলেছে সেটা অ্যাপ্রিসিয়েট করা, কিন্তু সেই অনুসারে তাদের আসলে পদক্ষেপ নিতে হবে। এটার জন্য যেটা করা, যেমন বোরোর জন্য আপনি যদি বলেন লেট এপ্রিল এবং আর্লি মেতে এই বোরোটা হারভেস্টের সময় এই সময় প্রতি বছর ফ্লাডটা হয়। যদি এক সপ্তাহ আগে এমন কোনো ভ্যারাইটি ধান গবেষণা ইনস্টিটিউট বের করতে পারে যে এক সপ্তাহ আগে ফসলটা হারভেস্ট হয়ে যাবে, মানে 20th এপ্রিল বা 25th এপ্রিলের মধ্যে হারভেস্ট হয়ে যাবে, তাহলে বড় ধরনের লস থেকে আমরা বাঁচতে পারি। এইটা একটা বিষয় হইতে পারে। কৃষকরা আসলে সরকারের কাছে কোনো সাহায্য চায় না,
তারা চায় যথেষ্ট ইনপুট তাদেরকে সহযোগিতা করা, ফার্টিলাইজার তারা আনে যথেষ্ট ফার্টিলাইজার তাদেরকে দেখা, ইরিগেশনের ব্যবস্থা করা, এইসব ব্যবস্থাগুলো তারা যদি সময় মতো করে, ইনসেকটিসাইড পেস্টিসাইড এগুলো দিয়ে ব্যবস্থা করে, মেকানাইজেশন এখন জমানা, মেকানাইজেশনের মাধ্যমে যদি কম্বাইন হারভেস্টার থেকে শুরু করে অন্য সব ব্যবস্থা করতে পারে, তাহলে আমার ধারণা এই ধরনের পরিকল্পনা নেওয়া দরকার। আর একটা জিনিস আপনি শুনে থাকবেন, এগ্রিকালচার আগে মডার্ন ভ্যারাইটি ছিল, এখন এগ্রিকালচার স্মার্ট হয়ে গেছে এবং আপনি প্রিসিশন এগ্রিকালচারে পৌঁছে গেছে। তার মানে হলো প্রিসিশন এগ্রিকালচার হলে এমন, যেমন আমাদের দেশের কৃষকরা করে কি, পানি আনলিমিটেড পানি ব্যবহার করে, ফলে পানি মিসইউজ হয়। আবার ইনসেকটিসাইড যতটা না দরকার তার চেয়ে বেশি ব্যবহার করে, ফার্টিলাইজার ওরা দিলেই মনে করে যত দেই তত আমাদের সার বোধহয় ভালো হবে, বিষয়টা তা না। এই ড্রোন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা অপটিমাম লেভেলের এইসব ইউজ আমরা করতে পারি, ফলে পানির অপচয় যেমন আমাদের বাঁচবে, পাশাপাশি যথার্থ পানি ব্যবহার আমরা করতে পারবো। ইনসেকটিসাইড পেস্টিসাইড আমরা যদি বেশি ব্যবহার করি, এটা যদি কন্ট্রোল করতে পারে, তাহলে ধরিত্রী সেভ হয়, পোকামাকড় সেভ হয়, আমাদের পরিবেশ সেভ হয়, পাশাপাশি ইনসেকটিসাইড পেস্টিসাইড যেন আমাদের খরচও কমে আসে। একইভাবে ফার্টিলাইজার আমি মনে করি আমাদের বিদেশে আমদানি নির্ভর না হয়ে আমাদের যে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো আছে সেটা দ্বারা রান করতে পারি, আমাদের ফার্টিলাইজার একটা উল্লেখযোগ্য অংশ এখান থেকে, অর্থাৎ পুরো দেশের কৃষি ব্যবস্থাকে একটা নেটওয়ার্কের আওতায় এনে এবং সেটাকে কৃষকদেরকে সেই নেটওয়ার্কের মাধ্যমে সময়ে সময়ে সেই তথ্য সরবরাহ করা থেকে শুরু করে সমস্ত কৃষি খাতকে একটা ঠেলে সাজানোর একটা বিষয় সাজানো। আর একটা জিনিস আমি বলবো, সরকার এবং কৃষকের মধ্যে চ্যানেলটা যত লম্বা হবে, কৃষক ততই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি মনে করি সরকার থেকে এমন ওয়ান স্টপ এমন সিস্টেম করা দরকার এলাকায় যে এই সার্ভিসের মাধ্যমে সরাসরি কৃষক এবং সরকারের মধ্যে চ্যানেলটা যেন কমে আসে। এবং পাশাপাশি এই বন্যা পরিস্থিতিকে একটা স্থায়ী সমাধানের জন্য স্থায়ী বাঁধেরও চিন্তা করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।